বেলা 11টায় আলোচিত রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় ঘোষণা। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি পরিবার রাষ্ট্রপক্ষের। বিকেলে বসছে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। নতুন অর্থবছরের আয় ব্যয়ের হিসাব উত্থাপন 11 জুন, পাশ হবে 20 দিনের মধ্যে। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পুশিং চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ। প্রতিরোধে বিজেপির সঙ্গে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন এলাকাবাসী। এবং 2 যুগ পরিত্যক্ত থাকার পর চালু হলো সিরাজগঞ্জের পৌর বাস টার্মিনাল। মোহনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর টনক নড়ে কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলার রায় ঘোষণা করা হবে আজ। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন বেলা 11টায় এই রায় ঘোষণা করবেন। এর আগে রাষ্ট্র আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয় গত বৃহস্পতিবার। যুক্তিতর্ক শেষে আদালত 7 জুন রায় ঘোষণার দিন ধার্য করেন। শিশুটি ধর্ষণ ও হত্যার শিকার হয় গত 19 মে। সেই হিসাবে ঘটনায় 19 দিনের মাথায় আজ রায় ঘোষণা হতে যাচ্ছে। রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের সর্বোচ্চ সাজার আশা জানিয়েছে পরিবার ও রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে আরও জানাতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমদাদুল হক খান। এমদাদ, আমরা জানি যে 11টার দিকে এই মামলার রায় ঘোষণা হবে। বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন, কি এ ব্যাপারে জানাবেন? পরবর্তীতে 8:50 কেরানীগঞ্জ কারাগার থেকে সোহেল রানাকে আদালত হাজতখানায় রাখা হয়েছে। তো আজকে সকাল 11টায় এই মামলার রায় ঘোষণা করা হবে। আলোচিত রামিসা হত্যাকাণ্ডের রায়, এটা নিয়ে সারা দেশের মানুষ তাকিয়ে আছে কি রায় হবে, সেই প্রত্যাশা সবার। ইতিমধ্যে কোর্ট চত্বর এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক নিরাপত্তা নিয়োজিত আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা সকাল থেকে দায়িত্ব পালন করছেন এবং পুরো আদালত চত্বরে আইন শৃঙ্খলা বাহিনীতে ঘিরে ফেলা হয়েছে এবং সংবাদকর্মীরা এখানে ছুটে এসেছেন। সকাল থেকে তারা অবস্থান করছেন আদালত চত্বরে। এছাড়া উৎসুক জনতাও আজকে এখানে ভিড় করছেন। আমরা যেটা জানতে পারছি যে আদালত চত্বরে যাতে তাদের উপরে কোনো হামলা না হতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তো আপনারা জানেন যে এই সোহেল রানা এবং স্বপ্নার উপরে সারা দেশের মানুষই ক্ষুব্ধ। তাদের সর্বোচ্চ শাস্তির আশা করছে দেশবাসী সহ স্বপ্নার শিশু রামিসার পরিবার এবং আশা করছে দেশবাসী শাস্তি দেওয়া হবে। তবে আসামি পক্ষের যারা রাষ্ট্র নিযুক্ত আইনজীবী গত যুক্তিতর্ক শেষে দাবি করেছিলেন যে সোহেল রানার যাবজ্জীবন এবং স্বপ্না খাতুন। এমদাদ, আপনাকে ধন্যবাদ। শিশু নিপীড়ন প্রতিরোধে জাতীয় পর্যায়ে সুরক্ষা টাস্কফোর্স গঠন করা হবে জানিয়েছে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ ধরনের অপরাধ নির্মূলে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। শনিবার আবু সাইদ কনভেনশন হলে বাংলাদেশ শিশু নির্যাতন ও করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তারা। এ সময় শিশু নির্যাতনের ভয়াবহতা তুলে ধরে সংকট উত্তরণে নানা পরামর্শ দেন বক্তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। ধর্ষিতার বাবা হিসেবে পরিচিত, এটা দায়ভার কি আমি নেব, না সমাজ দেবে, না রাষ্ট্র নেবে? আমি জানতে চাই। এভাবে রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখেন ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাবা হান্নান মোল্লা। পাশাপাশি সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশের একটা ইতিহাস গড়বে এবং সর্বোচ্চ একটা রায়
আমি বাবা হিসেবে প্রত্যাশা করছি। দেশে ক্রমেই বাড়ছে নারী ও শিশু নির্যাতন, আর এ দায়বদ্ধতা থেকেই গোলটেবিল বৈঠকের আয়োজন করে নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল। অনুষ্ঠানে মডারেটর ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত করতে শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটি, অভিভাবক এবং শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। বৈঠকে দেশের প্রেক্ষাপটে শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র ও এর পেছনের কারণ তুলে ধরেন আলোচকরা। প্রতি 10 জন শিশুর মধ্যে 9 জন শিশুই আসলে এই যৌন নিপীড়নের শিকার হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে পরিচিত বা নিকট আত্মীয় দ্বারাই শিশুরা বেশি নিগৃহের শিকার হচ্ছে। শিশুকে মানবিক করুন, আমরা মানবিক হই। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শিশু সুরক্ষা শুধু সরকারের একার নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় মিলিয়ে শিশু এবং নারীদের সুরক্ষার জন্য যত ধরনের কাজ করার প্রয়োজন সবকিছু আছে। কি নেই? মেসেজিং নেই, ইনফরমেশন নেই, পাবলিক অ্যাওয়ারনেস নেই। আর এসব অপরাধ ঠেকাতে আইনি সংস্কার ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ বাস্তবায়নের তাগিদ দেন ডেপুটি স্পিকার। অনেক কিছু আছে আইনে, ডাইরেক্টরি আছে, অনেক কিছু আছে যে 30 দিনের মধ্যে বিচার হতে হবে। বিচার না হলে 30 দিন পরে কি হবে সেটা কিন্তু আইনে দেয়া নেই। পাশাপাশি শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে শক্তিশালী জাতীয় কমিশন গঠন আলোচনার পর্যায়ে আছে বলেও জানান কায়সার কামাল। অনতি বিলম্বে ন্যাশনাল টাস্ক ফোর্স একটা গঠনের মাধ্যমে ন্যাশনাল কমিশন ফর চাইল্ড প্রোটেকশন গঠন করে ফাস্ট ট্র্যাক ইনভেস্টিগেশনের পাশাপাশি ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা স্টার্ট ফ্রম দ্য আর্গুমেন্টস ওই জায়গা থেকে শুরু করে হাইয়েস্ট কোর্ট পর্যন্ত করা যেতে পারে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশন বসছে আজ। বিকাল 3টায় অধিবেশন শুরু হবে। আগামী 11 জুন 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনা শেষে 30 জুন বাজেট পাশ হবে। এদিকে শনিবার সন্ধ্যায় সংসদীয় দলের সভা শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, 15 জুন বিকেলে সম্পূরক বাজেট পাশ হবে, আর 30 জুনের মধ্যেই চূড়ান্ত হবে 2026-27 অর্থ বছরের বাজেট। বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হয়। সাক্ষাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোকেও আরও শক্তিশালী করার বিষয়ে বৈঠকে গুরুত্বারোপ করা হয়। আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণে বিদ্যুৎ জ্বালানি খাতে জনগণ চাপে পড়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার সকালে সচিবালয়ের জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীতে আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন নীতিতে চললে জ্বালানিতে এমন পরিস্থিতি তৈরি হতো না। এ সময় প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী 65% গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি। আরও জানাচ্ছেন রেজা খান। বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে তথ্য মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান বলেন, জ্বালানি খাতে মূল্যবৃদ্ধি নিয়ে সরকার বিরোধী পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে। বলেন, স্বল্প ব্যবহারকারী 65% গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি, ডিজেলেরও মূল্যবৃদ্ধি হয়নি। যাদের সামর্থ্য কম তাদের সামর্থ্যের কথা ভেবে সরকার সেই জায়গায় যায়নি, এবং বিরোধী দল তারা যেভাবে এই ব্যাপারগুলোকে জনগণের সামনে আনছেন এর মধ্যে ভুল তথ্য আছে, এবং আমরা বিশ্বাস করি জনগণ আমরা এই সরকারের জায়গা থেকে তাদের কথা যেভাবে ভাবছি সেটা তারা অনুধাবন করতে পারবেন। ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে জনগণ চাপে পড়েছে। এত দীর্ঘ দুর্নীতির যে একটা চক্র, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানিকে ঘিরে, আবার সেখান থেকে বের হয়ে আসাটা কি পরিমাণ সময় লাগতে পারে আপনারা নিশ্চয়ই বোঝেন। এবং আমাদের উপদেষ্টা যেটা বলেছেন যে একদিকে যেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে হাত দিতে হচ্ছে যাতে আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি, জ্বালানিতে আমরা নিজেদের জ্বালানির উপর নির্ভর করতে পারি, এবং আমরা যাতে এটাকে সহনীয় পর্যায়ে আনতে পারি। বর্তমান সরকার মূল্যবৃদ্ধির চাপ থেকে দেশের বড় একটি অংশের মানুষকে বের করে এনেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। কালো টাকার মালিক যারা হয়েছেন দেশে এবং বিদেশে
পাঠিয়েছেন সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন সীমান্তে অবৈধভাবে পুশিনের 8টি পৃথক অপচেষ্টা প্রতিহত করেছে বিজেপি। এতে অন্তত 78 জনের অবৈধ প্রবেশ ঠেকানো সম্ভব হয়েছে। বিজেপির তথ্য মতে ঝিনাইদহের যাদবপুর সীমান্তে 3 জন, নওগাঁর কর্মুডাঙ্গা সীমান্তে 17 জন, তিস্তা ব্যাটালিয়নের বরখাতা ও 65 বাড়ি সীমান্তে 21 জন, লালমনিরহাট দিঘলটারি সীমান্তে 7 জন, একই ব্যাটালিয়নের দুর্গাপুর সীমান্ত এলাকায় আরও 4 জন, নীলফামারীর সীমান্ত এলাকায় 10 জন, নেত্রকোনা সীমান্তে 16 থেকে 17 জন ব্যক্তিকে পুশিন করার চেষ্টা করে বিএসএফ। বিজেপি পুনর্ব্যক্ত করেছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন এবং বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী কোনো ধরনের পুশিন প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। বিএসএফের পুশিন চেষ্টা ব্যর্থ করতে বিজেপির সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে সীমান্তবাসীরাও। ইউরোপে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে মানব পাচার ও প্রতারণার সঙ্গে জড়িত চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাজধানীর র্যাব 4 ব্যাটালিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান কোম্পানি কমান্ডার KN রায়নিয়তি। এদিকে হানি ট্র্যাপ ও মুক্তিপণ চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে পিপিআই। এদের হাতেই উবার চালক লোকমান সর্দার খুন হয়েছে বলে জানানো হয় আলাদা সংবাদ সম্মেলনে। এমদাদুল হক খানের প্রতিবেদন। হাত ভাঙছে, পা ভাঙছে। আমার হাজবেন্ড নিরীহ মানুষ ছিল। স্বামী হত্যার বর্ণনা দিতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ওবার চালক লোকমানের স্ত্রী ফারজানা। আমি চাই আমার হাজবেন্ডকে যারা যারা মারছে তাদের জন্য ফাঁসি হয়। বলেন টাকা দিয়েও মুক্তি মেলেনি তার স্বামীর। তার বন্ধুর কাছে নাকি ফোন দিয়ে বলছে টাকা চাইছে। পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত ডিআইজি জানান, গেল 2 জুন তুরাগ নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশের পরিচয় শনাক্ত সহ এ ঘটনায় জড়িত 4 জনকে গ্রেপ্তার করা হয়। হানি ট্র্যাপ, মুক্তিপণ আদায় এবং এরই খপ্পরে ভিকটিম লোকমানের বস্তাবন্দি লাশ আমরা তুরাগ নদী থেকে উদ্ধার করে আমরা মোট 4 জনকে গ্রেপ্তার করেছি। তিনি বলেন, গ্রেপ্তারকৃত সালমানের কথিত স্ত্রী নিহত ওবার চালক লোকমানকে টঙ্গী পশ্চিম থানাধীন পাখির বাজার এলাকায় ডেকে নিয়ে মারধর করে মুক্তিপণ দাবি করে। পরে তাকে হত্যা করে লাশ বস্তায় ভরে তুরাগ নদীতে ফেলে দেয়। ক্রাইম তো অবশ্যই, তারা টার্গেট করে তারা ডেকেছে, ফোনে ডেকেছে, প্রস্তাব দিয়েছে, কুপ্রস্তাব দিয়েছে এবং নিয়ে গেছে। ওখানে নেওয়ার পরে তাকে বন্দি করছে, এক পর্যায়ে তাকে জিম্মি করে তার টর্চার করেছে, মুক্তিপণ চেয়েছে। কারো পাতাফাদের ব্যাপারে সচেতন হতে জনগণকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা। যারা মাদকের সংবাদ পেয়ে ফোন দিলে মাদকের আড্ডায় চলে যায়, তারা তো বিপদগ্রস্ত হবে। এদিকে র্যাব 4 ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির কোম্পানি কমান্ডার KN রায়নিয়তি জানান, ইতালি, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন উন্নত দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচার ও প্রতারণার সঙ্গে জড়িত চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ইতালি, জার্মানি এবং কানাডায় এই 3 দেশে যাওয়ার নাম করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাছে প্রায় 22 লক্ষাধিক টাকার প্রতারণার শিকার হয়েছেন। যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সরাসরি জড়িত তাদের 3 জনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃতরা বিদেশে আকর্ষণীয় চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিত এবং মানব পাচারের মাধ্যমে ভুক্তভোগীদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলত বলে দাবি করেন র্যাবের এই কর্মকর্তা। ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা আরো কয়েকজন ভিকটিমের সন্ধান পেয়েছি, তারাও এই চক্রের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়েছে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। 2 যুগ পরিত্যক্ত থাকার পর অবশেষে চালু হলো সিরাজগঞ্জের মির্জা মুরাদুজ্জামান পৌর বাস টার্মিনাল। সম্প্রতি মোহনা টেলিভিশনে এই সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রচারের পর নড়েচড়ে বসে প্রশাসন। দ্রুত সংস্কার কাজ শেষ করে মাত্র 25 দিনের মাথায় চালু করা হয়েছে টার্মিনালটি। আশরাফুল ইসলাম জয়ের তথ্যে যেটা আরও জানাচ্ছেন তাহসিন তারিন। সিরাজগঞ্জ শহরের যানজট নিরসন আর আধুনিক পরিবহন সেবা চালুর লক্ষ্যে 2003 সালে প্রায় 2,15 লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় পৌর বাস টার্মিনাল। টার্মিনালটি উদ্বোধনের পর মাত্র 3 মাস সচল ছিল। এরপর 23 বছর ধরে বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় পড়েছিল কোটি টাকার এই সরকারি স্থাপনা।
এই জনদুর্ভোগ নিয়ে গত 9 মে মোহনা টেলিভিশনে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। সংবাদটি নজরে আসার পরপরই দ্রুত পদক্ষেপ নেন স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মাত্র 25 দিনের তৎপরতায় সংস্কার করে অবশেষে সচল করা হলো টার্মিনালটি। বিগত দিন হলো বাস টার্মিনাল তো বন্ধ ছিল, আগুন মন্ত্রী সাহেব উঠা এবং সহযোগিতা করে জেলা প্রশাসন শহরের যানজটের কারণে বাস স্ট্যান্ড চালু এখন বর্তমান হয়েছে। সিরাজগঞ্জে যে মিরপুর বাস স্ট্যান্ডের হওয়ার জন্য আমাদের যে কতটা সৌভাগ্য, যেহেতু এই যে রাস্তায় যানজট নাই, তারপর কোনো মানে বিরক্ত হয় না মানুষজন, যাত্রীদের জন্য এখন সুবিধা হয়েছে। ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সুযোগ্য জেলা প্রশাসক একটা উদ্যোগ নিয়ে মিরপুর পৌর বাস টার্মিনাল চালু করার উদ্যোগ নেয়। টার্মিনালটি চালু হওয়ায় সিরাজগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট অনেকটাই কমেছে। তবে এই উদ্যোগকে স্থায়ী রূপ দিতে যাত্রীদের সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক। মোহনা টেলিভিশন আমাদের দৃষ্টিতে নিয়ে আসলো, তখন আমরা এটা বারবার ভিজিট করলাম। আমরা কয়েক দফা সভা করে সবার সম্মতি নিয়ে মির্জা মুরাদুজ্জামান মিরপুর বাস টার্মিনালটি চালু করেছি। যানজট পরিস্থিতি যাতে উন্নত হয়, শহরের মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে। সিরাজগঞ্জ শহরকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে সব ধরনের দূরপাল্লার যানবাহন শহরের বাইরে রাখার পরিকল্পনার কথা জানালেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। আমি চেষ্টা করতেছি সিরাজগঞ্জ শহর একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর এবং শৃঙ্খলাবদ্ধ শহর। সেই জন্য বাস স্ট্যান্ড, তারপরে তোমার ট্রাক স্ট্যান্ড সব আমি শহর থেকে বের করে নিয়ে আসতেছি। মানুষ শহর থেকে এসে এখান থেকে চলে যাবে। শত কোটি টাকার সরকারি সম্পদ রক্ষা আর জনদুর্ভোগ লাঘবে মোহনা টেলিভিশনের প্রতিবেদন এবং প্রশাসনের এমন দ্রুত উদ্যোগ গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত প্রয়াসের এক দৃষ্টান্ত হয়ে থাকবে, এমনটাই মনে করছেন সিরাজগঞ্জবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আমের রাজধানী রাজশাহীতে কয়েকদিন পরই বাজারে উঠতে শুরু করবে হরেক রকম আম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলবে আম বেচাকেনা। তবে চলতি মৌসুমে ঈদের ছুটিতে 1 সপ্তাহ পিছিয়ে বাজারে আম আসার সময় নির্ধারণ করা হয়েছে। নাসিম আলীর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রাজশাহীতে আমের বাগানে গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে রসালো আম। কয়েকদিনের মধ্যেই বাজারে নামতে শুরু করবে হরেক রকম আম। ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত হয়ে উঠবে জেলার আম বাজারগুলো। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাজারে আনা হবে নানা জাতের সুস্বাদু আম। এইসব আম দেশের বিভিন্ন স্থান থেকে আগত ক্রেতারা নিয়ে যাবেন নিজেদের জেলায়। বর্তমানে গুটি জাতের কিছু আম বাজারে এলেও তা পর্যাপ্ত নয়। তবে আর 2-3 দিনের মধ্যেই বাজারে পর্যায়ক্রমে সকল জাতের আম নামতে শুরু করবে। এই লক্ষ্যে আম বাজারজাত করতে প্রস্তুতি নিচ্ছেন আম চাষিরা। আমটা নামাতে গেলে আমাদের এখনো 5-7 দিন বা 10 দিন দেরি হয়েছে। আপনার কেন এখন সব আপনার গৃহস্থ কৃষি যারা আপনার কাজ করে তারা এখন আপনার ঈদের ছুটিতে গেছে, আপনার পরিবহন বন্ধ আছে। আমের বাজার এখন পর্যন্ত সঠিক আমরা করতে পারছি না, আশঙ্কা করতে পারছি না যে আসলে কি বাজার হবে। ফুল বাজার না লাগলে বাজারের পরিস্থিতি আমাদের বলা যায় না, কাঁচামালের কি চাহিদা কি এটা বলা যায় না। গোপালভোগ কিছু কিছু জায়গাতে প্যাকেটে পাচ্ছে, সেল করছে। শিলাবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের পরও আমের উৎপাদন ভালো বলে মনে করছে কৃষি বিভাগ। ঝড় আছে, অনেক পোকার আক্রমণ আছে, অনেক কিছু বিষয় আছে যেটা আমের ফলনকে প্রভাবিত করে। তো জাতীয় ফলনের ক্ষতি হবে এরকম সম্ভাবনা কম। তবে এখন যে আমটুকু আছে যদি আমরা পরিচর্যা ঠিকমতো করি তাহলে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটা অর্জিত হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে 37,487 হেক্টর জমিতে আম বাগান রয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,75,000 মেট্রিক টন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা 16 দিনের ছুটি শেষে আজ থেকে দেশের সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত 2026 সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত 24 মে থেকে এসব প্রতিষ্ঠানে ছুটি শুরু হয়। জরায়ু, মুখ ও স্তন ক্যান্সার শনাক্তকরণ কার্যক্রমে পঞ্চমবারের মতো দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ভায়া স্ক্রিনের সফলতার পাশাপাশি হাসপাতালটিতে অন্যান্য রোগের সেবার মান আগের চেয়েও বেড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও একটা সময় এই হাসপাতালে সেবার মান নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ ছিল না। চিকিৎসক সংকট, অনিয়ম আর অব্যবস্থাপনায় ব্যাহত হচ্ছিল চিকিৎসা সেবা। তবে চিকিৎসকদের সেবার মানসিকতায় পাল্টে যাচ্ছে দৃশ্যপট। চিকিৎসক সংকট দূর করা, ডিজিটাল হাজিরা মেশিন সচল করা এবং ইনডোরে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করা সহ নানা উদ্যোগের ফলে হাসপাতালটি ফিরে পায় প্রাণচঞ্চলতা। হাসপাতালটির সবচেয়ে বড় সাফল্য এসেছে জরায়ু, মুখ ও স্তন ক্যান্সারের প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে। নারীদের বিনামূল্যে ভায়া স্ক্রিনিং পরীক্ষা, পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা দিয়ে অনন্য নজির গড়েছে এই কমপ্লেক্স, যা স্বীকৃতিস্বরূপ জরায়ু, মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং উন্নয়ন বিষয়ক সমন্বয় সভায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে এই হাসপাতালটি। এ নিয়ে পঞ্চমবারের মতো এই গৌরব অর্জন করল কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অনেক সেবা করে, অনেক ভালো ওষুধ দেয় এবং সেবাও করে এবং ইনিরাও ভালো। জরায়ের সমস্যার জন্য আসছে। আগে যে চিকিৎসা পাইতাম এখন তার থেকে উন্নত মান চিকিৎসা, ঔষধপত্র, সেবা মানে অনেক ভালো। আমাদের এখানে তুলনামূলক একটু ভায়া পজিটিভ কম, কারণ আমাদের এখানে কল্পোস্কোপি হয়, ওইটা আমরা ডায়াগনোসিস এখানে আল্লাহর মতো করতে পারি, এই জন্য ভায়া একটু পজিটিভ কম আসে। মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা, নারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর্মীদের নিরলস ও আন্তরিক প্রচেষ্টার ফলে এই গৌরবময় সাফল্য ধরে রাখা সম্ভব হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। ডাক্তার সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরে আমরা ইনডোরে ২৪ ঘন্টা ডাক্তারের ওভাবে আমরা রোস্টারে আমরা রাখছি এখন, এবং তাতে রোগীরা সকালে এবং বিকালে রাউন্ড, এবং তার সাথে সাথে সার্বক্ষণিক ডাক্তার থাকার কারণে ইনডোরের রোগী সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে। সেবামূলক এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা কালিয়াকৈরবাসীর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি জেলা কমিটির উদ্যোগে শহরের চৌরাস্তা সোনালী ব্যাংক প্রধান শাখায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। টাঙ্গাইল প্রেস ক্লাবে সচেতন নাগরিক ফোরামের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বাগেরহাটে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন পাওয়ায় রংপুরে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ধামসরে সরকারি খেলার মাঠ কর্তন করে মাটি বিক্রি করার প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউনিয়ন বিএনপির ঈদ পূর্ণমিলনী ও ৪০ জন প্রয়াত নেতাকর্মীকে মরণোত্তর সম্মাননা প্রদান করেন। গাইবান্ধার বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত ব্রহ্মপুত্র বহুমুখী সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সোনাতলায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপি যৌথ উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে মাদক প্রতিরোধে খেলার সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে ফ্যামিলি কার্ড সহ সামাজিক খাতে ১.৫ লাখ কোটি টাকা, বাজেট ২০২৬-২৭। হামে ৩ জনের মৃত্যু, সংক্রমণ হাজারের ওপর। মাদক বিক্রি হয় খুপড়িতে, টাকা চায় বড় ভাইদের পকেটে। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতে বিনিয়োগ নিয়ে আলোচনা। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি হবে না এ অধিবেশনে। সংসদ অধিবেশন আজ শুরু। টাকা বাড়লেও বাজেট বাস্তবায়ন হার আটকে আছে একই বৃত্তে। সমকাল শিরোনাম করেছে বিরোধী আসনে উন্নয়ন তদারক করবে বিএনপির নারী এমপিরা। তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহ 2 কমিটি গঠনের সিদ্ধান্ত। বহুমাত্রিক চাপেও 9,38,000 কোটি টাকার বাজেট।
বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, প্রবীণরা কি এভাবেই ধুকে ধুকে মরবেন? বিপদ শুধু বাড়ছেই। যুগান্তর শিরোনাম করেছে, প্রশ্নের মুখে ঢাকা দিল্লির সম্পর্ক, সীমান্তে কিলিং পুশিংয়ে বাড়ছে ক্ষোভ। বিএনপিতে হাইব্রিডের দৌরাত্ম্য, সুসময়েও ভালো নেই তৃণমূলের ত্যাগীরা। বাজেট অধিবেশন বসছে আজ, সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ। আমার দেশ শিরোনাম করেছে, ক্রসফায়ার গুমের আড়ালে খুনিরা কি বেঁচে যাচ্ছে? আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন, বাজেট পেশ 11 জন। সুদ হার বাড়ায় বিনিয়োগে খরা, ব্যাংকে অলস টাকার পাহাড়। দ্য ডেইলি স্টার, বাংলাদেশ হিটস আপ ফাস্টার দ্যান বিফোর, সোশ্যাল সেফটি নেট, মোর মানি, ফিউর স্কিমস নেক্সট ফিসকাল ইয়ার। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বেলা 11টায় আলোচিত রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় ঘোষণা, আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি পরিবার রাষ্ট্রপক্ষের। বিকেলে বসছে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন, নতুন অর্থবছরের আয় ব্যয়ের হিসাব উত্থাপন, 11 জন পাশ হবে 20 দিনের মধ্যে। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পুশিং চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ, প্রতিরোধে বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন এলাকাবাসী। এবং 2 যুগ পরিত্যক্ত থাকার পর চালু হলো সিরাজগঞ্জের পৌর বাস টার্মিনাল। মোহনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর টনক নড়ে কর্তৃপক্ষের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ 1 নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।